সোমরাজ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ সোমরাজ? আরে যেও না পছন্দিতা, হাত সরাও, মোবাইল হাতটা সরাতে বলো পছন্দিতা। এই যে যেটা ধরলাম সরাতে বলো, আরে চুপ করো না। এলসিডি সরাও ভাই, এলসিডি সরাও, এলসিডি সরা। দিদি একটু বাংলায়। ম্যাডাম ইসলামপুরে কেমন লাগলো ম্যাডাম? আমার চোপড়া, ইসলামপুর, আস্তে আস্তে পাঁচটা ভাই বললাম তুমি এলসিডিটা বন্ধ করো। ইসলামপুর আমি এখন যাচ্ছি করণঝোড়ায় নাম। মাথা সরাও, তো মাথা সরাও, মাথাটা সরাও। ভাই একটু চুপ করো ভাই, এত কথা বলতেন। রাহুল গান্ধীর মিটিংটা করার পরে আমি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, দিদি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, দিদি এদিকে রাস্তা তো। সোমরাজ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি রোড শো করেছেন, মূলত রায়গঞ্জে তিনি চোপড়ায় রোড শো করলেন, ইসলামপুরে রোড শো করলেন, এবং যেভাবে কেন্দ্রীয় বঞ্চনা করা হচ্ছে তিনি এই রোড শো করেছেন, এবং রোড শো করে তিনি এবার রায়গঞ্জের উদ্দেশ্যেই রওনা দিচ্ছেন। এবং সেটাই রায়গঞ্জ এবং ইসলামপুর ও চোপড়ার সমস্ত মানুষকে তিনি অভিনন্দন জানালেন, এবং তারপর তিনি বললেন যে তিনি এখন রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। ফলত সব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি জায়গায় রোড শো, সেই দুটি রোড শো শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন, হেলিপ্যাডের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন, এবং তারপরেই তিনি সরাসরি রায়গঞ্জ পৌঁছাবেন। অর্থাৎ সব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো ছিল, সেই রোড শো শুনতে পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো ছিল, সেই রোড শো একদিকে চোপড়া, অন্যদিকে ইসলামপুর, এবং আমরা দেখতে পাচ্ছি যে হেলিপ্যাড, যে স্কুল ম্যাপের হেলিপ্যাড, তার সেই দুদিকেও কিন্তু প্রচুর স্কুলের পড়ুয়ারা জড়ো হয়েছেন, তাদের সঙ্গে এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সব মিলিয়ে এই ছবি বারবারই ধরা পড়ছে গোটা ইসলামপুর জুড়ে। আরে উঠে ওখান থেকে পাবে তো, ঢুকে জায়গাকে তারপরে তো উঠবে। এবার রায়গঞ্জ অপেক্ষা করে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা সরাসরি সেই ছবি দেখাবো, তবে তার আগে যে ছবি দেখছেন ইসলামপুরের ছবি দেখছেন, তার আগে চোপড়া ইসলামপুরের রোড শো, যে রোড শোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনকি ইসলামপুরের কথাই যদি বলতে হয় তাহলে যে রোড শো যেখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যেখান থেকে গাড়িতে তার যাওয়ার কথা ছিল, সেই জায়গা থেকেও কিন্তু হাঁটতে হয়েছে, বেশ কিছুটা হেঁটে যেতে হয়েছে। তার কারণ রাস্তার দুপাশে মানুষ অপেক্ষা করে রয়েছে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল যে এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি, এটাই বোধহয় তৃণমূলের অ্যাডভান্টেজ, যে মমতা যখন রাস্তায় নামেন তখন দেখা যায় দুপাশের মানুষের সঙ্গে তিনি এমনভাবে ঘরের বড়দের মতো কথা বলেন যে তিনি চলে যাওয়ার পরেও রেশটুকু থেকে যায়। কর্মসূচি রাস্তাটা থেকেই করলে মানুষের কাছে পৌঁছে যেতে পারা যায়, যেটা নিয়ে তিনি বরাবরের জন্য বাকি রাজনৈতিক দলকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে থাকে, এমনটাই রাজনৈতিক মহলের মত থাকে। আজকেও সকাল থেকে চোপড়া ইসলামপুরের যে ছবি সেটাই দেখালো। কিছুক্ষণের মধ্যে তিনি রায়গঞ্জে আসবেন, সেখানেও তিনি মিছিল এবং প্রশাসনিক সভা করবেন। তুমি যে প্রসঙ্গের কথা অতনু বলছিলে, যে রায়গঞ্জ এবং বালুরঘাট দুই লোকসভা কেন্দ্রেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক যে কর্মসূচি যেটাতে রয়েছে, এবং এই দুই লোকসভা কেন্দ্রই দুই জেলার মধ্যে 2019 সালে দুটো লোকসভা আসনই বিজেপি জিতে নিয়েছিল। এবং পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে এখান থেকে অনেকটা রাজনৈতিক অবস্থান বদল হয়, অন্তত 2021 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। এবং এই দুই কেন্দ্রেই ফ্যাক্টর হচ্ছে রাজবংশী ভোট এবং আদিবাসী যে ভোট। রায়গঞ্জ লোকসভার মধ্যে দেখা যায় 7 বিধানসভা দুটিতে 2021 জয় পেয়েছিল বিজেপি, দুজনই পরে যোগ দিয়ে দেন হচ্ছে তৃণমূল। অর্থাৎ সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে সেই বিষয়ে চ্যালেঞ্জ করতে শুরু করে। যদিও বিভিন্ন সময় বিজেপির তরফ থেকে দুজনের যোগদানকে নানা ব্যাখ্যা দেওয়া হলো, এই ইস্যুকে সামনে রেখে আসলে সংগঠনের ক্ষেত্রে বিজেপিকে আক্রমণের রাস্তা রাজনৈতিকভাবে তৃণমূল তৈরি করতে শুরু করেছে। যদি পিছিয়ে গিয়ে দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাবে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে একটা সময় কংগ্রেসের লাগাতার বেশ কয়েকবার ধরে ভালো ফল ছিল, যদিও এই মুহূর্তে কংগ্রেস তাদের অনেকটাই জমি হারিয়েছে বলে মনে করা হচ্ছে। রাহুল গান্ধী তিনি এখানে সফর করে গেলেন এবং ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্ব রায়গঞ্জ লোকসভা আসনের জন্য দীপা দাসমুন্সির নাম হাঁটিয়ে দিয়েছে, এবং কার্যত মনে করা হচ্ছে যে তৃণমূল এবং কংগ্রেসের কোনো জোট হবে না, ফলে এই আসনে ত্রিমুখী লড়াইয়ের একটা জায়গা তৈরি হচ্ছে।
এবং তোমাকে যেটা 2021-এর কথা যেটা বলছিলাম, সেখানে দেখতে পাওয়া যাবে যে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করমদিঘি, হিমতাবাদের মতো যে বিধানসভাগুলি রয়েছে তার সবকটায় তৃণমূল জিতে না, যা একটা সময় কংগ্রেসের ভালো ভোট ব্যাংকের যে জায়গা বলে পরিচিত ছিল। কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ দুটোই বিজেপি দখল করলো, পরে তৃণমূলে যায়। এবং কালিয়াগঞ্জের গত বছরের একটি ইস্যুকে বা ঘটনাকে কেন্দ্র করে রাজবংশী ভোটকে সামনে রেখে বিজেপির তরফ থেকেও সেখানে একাধিক সময় পাল্টা প্রচার করা হয়েছিল। এখানে এই যে রায়গঞ্জে তিনি আসবেন, মিছিল করবেন যে জায়গাতে, কার্যত সেই রাজবংশী আবেগকে সামনে রেখে এবং সেখানে তার পঞ্চান বর্মার যে মূর্তি সেখানেও তার মাল্যদান করারও কথা রয়েছে। অন্যদিকে যে বালুরঘাট যে লোকসভা আসন, সেখানেও যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে 2019 সালে সুকান্ত মজুমদার তিনি জিতে নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতির আসনে। এবারও হাড্ডাহাড্ডি লড়াই এবং সেক্ষেত্রে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ফল অনুযায়ী বিজেপি 3 এবং কংগ্রেস 4-এর কথা বলা হচ্ছে বিধানসভা ভিত্তিক ফল ভিত্তিতে, কারণ বালুরঘাট এবং তপন এবং হচ্ছে গঙ্গারামপুর এই 3টে বিজেপি দখল করেছিল। কুমারগঞ্জ, হরিরামপুর, কুশমন্ডি, ইটাহার তৃণমূলের দখলে ছিল, যে ইটাহার উত্তর দিনাজপুর জেলার মধ্যে রয়েছে। আজকের তিনি যে বার্তা দিলেন, যেভাবে বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের সাথে কথা বললেন, তাতে একটা জিনিস বুঝিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে তারা কার্যত ময়দানে নেমে পড়েছে ভোটের ক্ষেত্রে। এবং দুটো ইস্যু, এক তো কেন্দ্রীয় বঞ্চনা, দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্য কি কাজ করেছে, সরকার কি কাজ করেছে, সেই পরিষেবা পৌঁছে দিতে পারা গেছে, তার সুবিধা সরাসরি বলতে পারা গেছে, তাকে সামনে রেখে এগিয়ে যাওয়া। ফলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে রেখে যেভাবে আজকে রাজনৈতিক এবং প্রশাসনিক দুই কর্মকাণ্ড তিনি সামলাতে চলেছেন, তাতে অনেকেই বলছেন যে কার্যত কংগ্রেস এবং বিজেপি উভয়কেই চ্যালেঞ্জ ছুটছে হচ্ছে তৃণমূল। এবং সে কারণেই হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কর্মসূচি এতক্ষণ ধরে চলছে। এরপর অবশ্যই তিনি প্রশাসনিক সভাতেও যোগদান করবেন। অতনু।